জাহের আলভির ব্যাপারে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার শাশুড়ি। আর স্ত্রীর চাহিদা সে কখনোই মেটে না, কারণ সে বাইরে থেকে সে মিঠাই আসে। মানে ছেলেটার মুখটা দেখলে এখন খুবই অন্যরকম লাগে। মানে আপনি একটা পাথর মানুষ হলেও ছেলেটার মুখ দেখলে এখন তার জন্য আপনার কান্না আসবেই আসবে। আচ্ছা, আমরা জাহের আলভির ব্যাপারে আগে তো জানলাম, বা ইকরা মারা যাওয়ার পরে জানলাম যে তার মানে অ্যাফেয়ার, অন্যান্য অ্যাফেয়ারের ব্যাপারে। এগুলোর বাইরে একটা নতুন ভিডিও দেখলাম, সেটা একটু দেখি। জুয়ারি স্বামীর সম্মান বাঁচাতে নিজের ফোন বিক্রি করে টাকা শোধ করতে হয়েছিল আফরা ইফরাত খান ইকরাকে। তবুও জাহের আলভিকে ফেরানো যায়নি জুয়ার আসর থেকে। এমনকি জুয়ার কবলে খোয়া গেছে আলভির নিজের গাড়িটিও। জুয়া খেলার জন্য জাহের আলভির পছন্দের জায়গা নেপাল। ওর এত পরিমাণ জুয়ার নেশা, ওর দুইটাই নেশা, যে মেয়ে নেশা আর হচ্ছে জুয়ার নেশা। ক্যাসিনো খেলার নেশা এসে তার পার্সোনাল নিশান একটা গাড়ি ছিল, মডেলটা আমি ঠিক জানি না, তবে দামি গাড়ি ছিল। গাড়িটাও সে বিক্রি করে ফেলছে। তার একটা স্কুটিও ছিল। নেপাল থাকা অবস্থায় বাংলাদেশে গাড়ি বিক্রি করে ফেলছে। ও প্রচুর নেপালে গেছে, শুটিং এর পারপাসে গেছে, জুয়ার নেশায় গেছে। জুয়ার নেশাতেই যাওয়া হয়েছে প্রচুর। নেপালেই যায়, নেপালে সুযোগ সুবিধা ভালো, ফ্রি ভিসা আছে। ও যতবার নেপালে গেছে ওর জীবনে, ও এই যে বললো যে আমি নেপাল থেকে আসতে পারতেছি না, আমি প্লেনের টিকিট পাচ্ছি না, ওর প্লেনের চাক্কা হয়তো নষ্ট হয়ে গেছে, যার জন্য। যেটা বুঝলাম, মানে নেপালে সে কিন্তু রেগুলার যাইতো। মানে এই নির্মাতা যেটা বলতেছে, ওই নির্মাতার কথা অনুযায়ী নেপালে সে রেগুলার যাইতো, এবং মানে জুয়া খেলার জন্য সে নিজের স্কুটিটাও সেল করে দিয়েছে। মানে বুঝলাম না এরকম কেন। ওর নাটকগুলো কেমন জানি, সবগুলোতে একটু মানে অশ্লীল টাইপের একটা ব্যাপার আছে। বাংলাদেশের নাটকগুলো খুবই আগে খুবই মানে শালীন ছিল, দেখার মতো। এখনকার গুলো অনেকগুলো চেঞ্জ হয়েছে। বাট এই জাহের আলভি, যদিও ওই জাহের আলভি ওর অরিজিনাল নাম না, এই জাহের আলভির দেখলাম যে ও নাটকগুলোতে কেমন জানি প্লেন ওকে টিকিট দিচ্ছে না, বিষয়টা এরকমই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন ওই ও চাইলেই কিন্তু টিকিট অ্যারেঞ্জ করতে পারে। নেপাল থেকে তো আসতেছে মানুষ, নেপালে যাচ্ছেও মানুষ। এমন না যে নেপালে হরতাল চলতেছে, বাংলাদেশ থেকে ঢোকা নিষেধ, এরকম তো কোনো কিছু নাই। আমরা তো নিউজ পাইছি, এ কদিনে পাইনি। তো ও তো চাইলে আসতে পারতো, আসে নাই। নেপালের বিষয়টা, ও প্রচুর নেপালে গেছে, শুটিং এর পারপাসে গেছে, জুয়ার নেশায় গেছে। জুয়ার নেশাতেই যাওয়া হয়েছে প্রচুর নেপালে গিয়ে। তো আমি শুনছি, এবং যাদের থেকে শুনছি তারা আমাদের টিম মেম্বারই। হ্যাঁ, ওরই এখন বর্তমান কাছের লোক। নেপালে ক্যাসিনো খেলার নেশা এসে তার পার্সোনাল নিশান একটা গাড়ি ছিল, মডেলটা আমি ঠিক জানি না, তবে দামি গাড়ি ছিল। গাড়িটাও সে বিক্রি করে ফেলছে। তার একটা স্কুটিও ছিল। নেপাল থাকা অবস্থায় বাংলাদেশে গাড়ি বিক্রি করে ফেলছে, এবং স্কুটি ছিল, একটা নিশান গাড়ি ছিল, এগুলো সে জুয়া খেলার জন্য বিক্রি করেছে। তা আমার কথা হলো যে মানুষটা জুয়া খেলে বা এরকম, এই মানুষটা আবার এতগুলো নাটক করে কিভাবে, বা বুঝি না আসলে কিভাবে কি করে। অথবা নাটক করে যেগুলো ইনকাম করে সেগুলো জুয়াতে ঘোরায়, সেটাও বিক্রি করে ফেলছে শুধু জুয়ার নেশায়। ওর এত পরিমাণ জুয়ার নেশা। কেবল জাহের আলভির সাবেক সহকর্মী এই কাবিলই নন। আলভির ঘনিষ্ঠ আরও একজন নির্মাতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন 2024 সালের ডিসেম্বরের 5 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত নেপালে থাকা অবস্থায় আলভির একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 50 লাখ টাকা লেনদেন হয়েছে। নেপালে তো সে প্রায় যায়, তার ব্যাংকে হঠাৎ অনেক অ্যামাউন্টের টাকা ঢুকে। সেটা নেপালে থাকে। বেলিজ নামে একটা ইয়ে আছে, ক্যাসিনো আছে নেপালে, কাঠমান্ডুতে, ওইটাতেই খেলে। নেপালে লক্ষ টাকা ট্রানজাকশন। আলভি জুয়া খেলতো, এবং এগুলো প্রেস করতো ইকরা, এগুলো সবকিছু প্রেস করতো ইকরা। নেপালেও আই থিঙ্ক এরকম কিছু একটা ওর আছে, যে ওইটা আমি নিজের চোখে দেখি নেই, কিন্তু এটাও শোনা কথা। এটাও মানুষরা আসলে সব ওপেন জানে যে ওর নেপালেরও একটা স্টোরি আছে। এমন হয়েছে জুয়ার ব্যাপারে আমি খুব একটা আইডিয়া নাই, মানে ওখানে নাকি টাকা ডিউ রাখে, মানে টাকা যদি কেউ পায় তখন আলভিকে অনেক প্রেসার দিত যারা টাকা পাইতো। তখন অনেকবার ইকরা তার ফোন সেল করে আলভিকে হেল্প করছে। ইকরা আমার সাথে গিয়ে একবার তার ফোনটা সেল করছে, সেল করে মানে টাকা দিয়ে এটা জুয়া হেরে গেছে, টাকা ছিল না, মানে টাকা সবগুলো শেষ হয়ে গেছে।
তার ওয়াইফ ইকরা মোবাইল সেল করে তারপরে সে মানে টাকা পরিশোধ করছে। কি অদ্ভুত। 2015 ওইদিকে কথা, 2015 সালের ওইদিকের কথা। কথা। তো আলভি হচ্ছে এরকম জুয়া খেলতো। নাম প্রকাশ আচ্ছা, এখন আরো কিছু ভিডিও দেখি। এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে মানে সে ওয়াইফ যারা তাকে ধরতে না পারে সেজন্য সে ইকরা ফোন দিলে বলবি যে অন্য কাউকে বলে দেয় আগে ভাগে যে মিথ্যা কথা। আমি তো হাউসেই থেকে গেছিলাম রাতে, বসারথি হয়তো বসুন্ধরা ছিল, বসুন্ধরা থেকে আসতেছে। আর যদি মানে তারা এসেছে আমি বলতেছে 11:30 পরে ফোন দেয়, 11:30 পরে ফোন দিলে বলবি যে এই বসরা আউটডোরে, আমি তো ইনডোরে। মানে শিখিয়ে দিচ্ছে, দেখেন শিখিয়ে দিচ্ছে যে মানে কখন ফোন করলে কি বলতে হবে, তার মানে সে মিথ্যা বলে দিচ্ছে। আচ্ছা পরেরটা শুনি। মেয়ের নাম না সোহেব মনে হয়। শোয়েব, যদি মেসেজটা শুনে থাকোস তাইলে ফোন দিলে বাসা থেকে বলবি যে আমরা বসুন্ধরা আছি, ওই যে ভাইয়ার এডিটিং প্যানেল ওইখানে। বলবি যে সারা রাত শুটিং করতে করতে ঘুরতে ঘুরতে রাস্তায় ঘুরতে ঘুরতে তো ওই 300 ফিটের ওখানেও শুটিং হয়েছে। যাই হোক, মানে এটাতে কি বুঝলাম, মানে সে মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছে যাতে তার ওয়াইফকে বলে, ওয়াইফ যদি ওকে ফোন করে না পায় তাদের সিস্টেমকে পাইলে তখন যাতে এটা ফোন করে বলে। আচ্ছা এগুলো দেখে মাগো, কষ্ট লাগে। তোমার শান্তি কোথাও পাই না, অনেকে দিচ্ছে। তোমার মতো মা। আচ্ছা একটা মেয়ে কি জানি বলতেছে দেখি। সুইটহার্ট, যদি তোমার সঙ্গে তিতির কোনো সম্পর্কই না থাকতো তাহলে তুমি শুটিং এ যে দরজা বন্ধ করে তাকে কি ঘুম পাড়ানি মাসে পিসে গান শোনাতে না কি করতে? তাহলে তুমি ওইখানে একজন ফ্রেন্ড তো কখনো দরজা আটকিয়ে রুমের ভিতরে ঘন্টার পর ঘন্টা বসে থাকে না, ঘুম পাড়ানি মাসে পিসে গান শোনায় না, তুমি কি করতা? গান শোনাই। আচ্ছা উনি বলতেছে যে মানে জাহের আলভী শুটিং এ গিয়ে হোটেল রুমে একই রুমে কোয়ার্টির সাথে ফিমেল কোয়ার্টির সাথে থাকতো, এই টাইপের কথা আরো একটা মেয়ে বলছে, বা উনি হয়তো বলতে পারে। আর একটা ভিডিও দেখছি আমি যে সে ছিল কোয়ার্টিস, সে মানে দেখছে যে তাদের মানে সকালে ব্রেকফাস্ট করেই সে রুমে ওনা ব্রেকফাস্ট করা নাই, রুমে ঢুকে গেছে। তারপরে ব্রেকফাস্ট নিয়ে একটা ছেলে দাঁড়ায় ছিল দরজার বাইরে, বাট ওরা দরজা বন্ধ করে অনেকক্ষণ ছিল। মানে এগুলো আসলে কি বলবো, আচ্ছা আরেকজন থেকে কি বলি না। জাহেল আলভি, যখন আপনি শুটিং সেটে আসলেন সকালবেলা আপনার রক্ষিতা তিথিকে নিয়ে রুম লক করে ফেললেন, এই শয়তান বেটাটার জন্য ভিডিও না করে পারলাম না। আসলে সব কথা তো স্ট্যাটাসে লেখা যায় না। সে অ্যাক্টিং করে ভিডিওতে কি বলছে যে বাইরের লোক ট্রিগার করছে দেখে আমার সংসারে অশান্তি হয়েছে, আমার বউটা সুইসাইড করছে। ভালো করে ট্রিগার করতে পারলে আপনার ডিভোর্স হয়ে যেত, অ্যাটলিস্ট মহিলাটা বাঁচতো আর আপনার বাচ্চাটা মাহারা হতো না। কেন? যা সে বললো যে সে নিজে দেখছে মানে মানে তিথি সহ মানে একটা রুমে ঢুকে গেছে। যাই হোক, আচ্ছা আমি জাহের আলভীর একটা নাটকের একটা ক্লিপ দেখাই, ক্লিপ দেখে আসলে সে কিরকম নাটক করতো। কেমন লাগলো এই অপমানটা? এখন যাও যা রে। আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশের কোন নাটকের দৃশ্য? এরকম নাটক আমরা আগে দেখেছি? নাটকে এরকম ভাবে এভাবে কাউকে মানে ড্রেস আপটাও একটু অন্যরকম, প্লাস হচ্ছে যে এভাবে অশালীন নাটকে কিন্তু এরকম দেখিনি আমরা, সত্যি বলতে নাটকে দেখি নাই। এই জাহের আলভী যতগুলো নাটক আমি মাঝে মাঝে চোখে পড়ছে সবগুলো একদম কেমন জানি একটু। দেখে ভিডিওটা আর চালায় লাভ নাই, যেটা একটু পরে কি আছে। তাহমিদ, আমার বাবা কি করে সেটা জানার। এটা আরেকটা নাটকে আরেকটা দৃশ্য ছিল আমি দেখছিলাম, সেটা একটু দেখে আসি। এটা তোমার গালে একটু হাত রাখতে পারি? খুব ইচ্ছা করতেছে তোমার গালে একটু হাত রাখি। সবাই দেখবে তো। দেখো, মানুষ দেখলে আমার কি, লজ্জার কি আছে? আমি তোমাকে স্পর্শ করলে তোমার ভালো লাগে না? ভালো লাগে তো। আমি চাই সারা জীবন তুমি আমাকে স্পর্শ করো, আর কেউ না। তোমার গালে একটু হাত রাখতে। আচ্ছা, এই ধরনের নাটকের ডায়লগ কিন্তু আমি খুব মানে আমরা দেখি নাই, আমরা বয়স তো কম হয় নাই, বাট এগুলো আসলে কি নাটকের ভিতরে এগুলো শুরু করে দিছে। এগুলো নাটক হইলো শিক্ষণীয় কি থাকলো? এগুলো তো যে কেউ করতে পারে, টিকটকে যে কেউ করতে পারে।
আলভি, জাহের আলভি, আমার ম্যাক্সিমাম কাজ যার সাথে হয় ওর সাথে আমার একদম শুরুর দিকের কাজ, তো শুরু থেকে এখন পর্যন্ত আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। ইভেন মাঝে মধ্যে আমি নিজেকে যখন স্ক্রিনে দেখি আমার কাছে মনে হয় আমি কি আলভির মতো কথা বললাম। এই আলভি থেকে আমি অনেক কিছু শিখেছি। মানে এত বেশি কি বলবো প্রভাবিত যে আলভির মতো কথা বলতেছে কিনা সে নিজে সন্দেহ করতেছে। বাপরে বাপ, ইচ্ছা একজন বাচ্চারা। কিছু লাগলে কার কাছে যাবা? কে ভাই আপনি জানেন? আপনাকে আমি চিনি না, জান? আমি আপনাকে চিনি না, জান? মা দুষ্টামি করে বলতেছে আমি তোমাকে চিনি না, তুমি মা না থাকলে কি করবা? সে কিন্তু বলছে তুমি আমার মা। একটা জিনিস দেখি, একটা ভিডিও দেখি যেখানে আচ্ছা অপেক্ষা কি মধুর, আসলে অনেক মধুর, আর চোখে জল চলে এসেছে অপেক্ষার কারণে। হ্যালো, আরে আসে না কেন? কেক খাবো না, আরেকজন এই যে পাগল হয়ে গেছে। হ্যাপি বার্থডে। হাতিয়ার হাতিয়ার আপনারা দেখেন তো ও কি বলতেছে, রিজিকের জন্য আমাকে বাঁচতে দেন। মানে তুই আমাকে খুন করবি, এরপর তুই আমাকে বলবি যে এই বাচ্চাটার জন্য আমাকে বাঁচতে দেন, আমাকে মাফ করে দেন। ব্যাপারটা খুব ফানি না? রিজিক বড় হয়ে কি দেখবে? রিজিককেও একটা ভালো লাইফ দিবে, আমাকে একটা সুস্থ বাবা। যে ভালো হাজবেন্ড হইতে পারে না সে কোনোদিন ভালো বাবা হইতে পারে না। ইতিহাস দেখেন, দেখেন আপনারাও তো পুরুষ মানুষ, আমিও একটা মেয়ে। আপনারা এটা আলভিকে জিজ্ঞেস করবেন, ওটা আপনারা বের করবেন যে শেষ ফোন কলে ও কি বলছে ওকে। সাথে আলভির রিলেশন, সাথে আলভির রিলেশন আজকে থেকে না, 2022 থেকে প্রতিনিয়ত আমার বান্ধবী, আমার ফ্রেন্ড ট্রমার মধ্যে ছিল প্রতিনিয়ত। মূল পয়েন্ট হচ্ছে যে আত্মহত্যা করার আগে ওদের কিন্তু ভিডিও কলের কথা হয়েছিল, যেটা আলভিও বলছে, মানে তার ভিডিও ইয়াতে আসলে কি বলছিল যে এতটা ট্রিগার হলো, মানে অদ্ভুত। আচ্ছা, মানে ইকরার মা একটা কথা বলছে, দেখি কি বলে। তার স্ত্রীর চাহিদা সে কখনোই মিটায় না, কারণ সে ওগুলা সে বাইরে থেকে সে মিঠাই আসে। যদি মিঠাই না আসতো তাহলে ঘরের স্ত্রীর চাহিদা মিটাইতো। আমার মেয়ে আমাকে বলছে আম্মু ওর কোনো ফিলিংস আমার সাথে কাজ করে না। এরপরে আপনাদের কাছে আমি আর কি বলবো বলেন? আসলে এরপর আর কি বলবে, মানে ওয়াইফটা মানে যেটা প্রাপ্য সেই জিনিসটা পাচ্ছে না, এই কথাটাতে অনেক কিছু লুকিয়ে আছে। যাক, আসলে কি বলবো, বলার ভাষা নেই। 2 দিনের জন্য যাবো, কাজ শেষ হলে আবার চলে আসুন। 3 দিনও লাগতে পারে। 3 দিন? 3 দিন আমি তোমার না দেখে কেমনে থাকুম? এমন ভাবে কইতাছো মনে আমি একবারে ঢাকা চলে যাই। নাটক হইলো অদ্ভুত। বাচ্চাটা কিন্তু অনেক কিউট। আমার নানু বাড়ির চারপাশটা অনেক সুন্দর। এখানে আমি এখন কিছু বলার নাই আসলে। মানে আগে জানতাম যে শুধুমাত্র সে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল সেজন্য সমস্যা, এখন দেখতেছি সে জুয়া ফেলে। এটা থেকে আসলে কি শিখতো মানুষ? কিছু বলার নাই, আপনারাই বলেন।